বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এখানে খেলার চেয়ে ধুলা হয় বেশি। খেলাধুলা যে টার্মটা, সেই টার্মের একটা অংশ যেটা বেশি গুরুত্বপূর্ণ খেলা, সেটা বাদ দিয়ে ধুলোর পরিমাণই বেশি। এটা এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশের যে মাঠের পারফরমেন্স, সেটা আমরা যদি পথ চলাটা খেয়াল করি, সেখানে যে গতিতে ওঠার কথা ছিল, মানে ঊর্ধ্ব গতি, সেটা কিন্তু সেভাবে যায়নি। কেন যায়নি তার পেছনের কারণগুলোই বিশ্লেষণ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। যেটা বলছিলাম যে খেলার চেয়ে ধুলো বেশি হয়, সাম্প্রতিক কয়েকটা এক্সাম্পলই আপনি দেখেন। নতুন একটা বোর্ড এসেছে, বিরূপ পরিস্থিতির মধ্যেই এসেছে। সেই নির্বাচন নিয়ে কি না হলো, কত কাদা ছড়াছড়ি, কত পক্ষ বিপক্ষ। তারপরে যখন নতুন বোর্ড দায়িত্ব নিল, তারপরে যে জাহানার আলম একটা বিষয়কে সামনে আনলেন, যেটা হচ্ছে নারী ক্রিকেটারদের উপর যে একটা অত্যাচার বা যৌন নির্যাতন, আমরা যেভাবেই বলি না কেন, সেই অভিযোগ আনলেন এবং অনেকেই মুখ খুললেন। সেটা নিয়ে তদন্ত কমিটি হলো, সেই তদন্ত কমিটি হ্যাং হয়ে গেল। আমরা এখনও জানি না ঠিক তদন্ত কমিটি কবে রিপোর্ট দেবে। এর মধ্যে জাহানারা আবার জানালেন তিনি টপ লেভেল ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, দেশের বাইরে আছেন। তিনি আবার সময় চাইলেন যে তিনি বিস্তারিত জানাতে সময় নেবেন। তো যদি সময়ই নেন, তাহলে তিনি কেন ওভাবে মিডিয়ার সামনে বললেন বা অতীতের অনেক কথা টেনে আনলেন যে বিসিবিতে তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠির কোনো সুরাহা হয়নি। যদিও এই অভিযোগগুলো কিন্তু কয়েক বছর আগের, এটা 2021-22 এই সময়কার অভিযোগ, যেটা এই বোর্ডের অধীনে না। আগের বোর্ডকে সেই দায় নিতে হবে এবং জাহানারা যে চিঠি দেওয়ার কথা বলেছেন সিইও বরাবর, বা তিনি যে কমপ্লেইনগুলো করেছেন, সেই সময়কার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সেই জবাবগুলো দিতে হবে। তবে যেহেতু আলোচনা এখন এসেছে বর্তমান বোর্ডে, সেটা যত দ্রুত সম্ভব সমাধান করা দরকার, কিন্তু সেই লক্ষণটা দেখা যাচ্ছে না। এই লক্ষণ দেখা যেতে না যেতেই আরেকটি বিষয় সামনে চলে এসেছে, সেটি এনামুল বিজয়। তিনি মূলত লড়াই ঘোষণা করেছেন, তাকে সহ আরও 9 ক্রিকেটারকে বিপিএলের আগে প্রথমে একটা ড্রাফটে কয়েকজনকে রাখা হলো, 7 জন বিপিএলের, 2 জন ঘরোয়া ক্রিকেটের। তাদেরকে প্রাথমিক ড্রাফটে রাখা হলো এবং ড্রাফটে রাখার কয়েকদিনের মধ্যে সেখান থেকে নাম উইথড্র করা হলো। এখন প্রশ্ন হচ্ছে, একবার ড্রাফটে রেখে উইথড্র করা এটার কি দরকার ছিল? যদি তাদের অ্যাক্টিভিটি সন্দেহজনক হয়, তাদেরকে বলা হচ্ছে রেড জোনে তারা আছেন, গত বিপিএলের বিভিন্ন কর্মকাণ্ড বিশ্লেষণ করে একটা 900 পৃষ্ঠা তদন্ত কমিটি হয়েছে, সেগুলো মিলিয়ে যখন আপনি সিদ্ধান্তে যাবেন, তখন তো সেটা নিয়েই একবারের মানে যে তালিকাটা, ড্রাফটের যে তালিকা নিলাম যেটার উপর ভিত্তি করে হয়েছে, সেখানে দিতেন। আপনি যখন একবার নাম দিলেন এবং সেখানে টপ ক্রিকেটারদের আবার নাম উইথড্র করলেন, তখন এই কারণগুলো বললেন, তাতে তো একটা মানহানি হয়ই। এবং সেক্ষেত্রে এনামুল বিজয় সেখানে লয়ার নিয়োগ করে আইনি মাধ্যমে গেছেন। যদিও বিসিবি এখানে কিছু কথা প্রসঙ্গে বলতে, যে উত্তর দিতে, যে সেখানে ইফতেখার মিঠু যিনি সদস্য সচিব বিপিএল গভর্নিং কাউন্সিল, তিনি একটা কথা বলেছেন যে বিসিবি তো সবাইকে রাখতে বাধ্য না, আমার ইচ্ছা আমি যাকে খেলাবো তাকে রাখবো ড্রাফটে, যাকে খেলাবো না বা আমরা চাইবো না যে তার কোনো অভিযোগ আছে তাকে রাখবো না। কথা সত্যি, কিন্তু এভাবে বলতে হয় না। এভাবে বললে ক্রাইসিস বাড়ে। এই জিনিসটা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে এবং সেই বিষয়টাও কিন্তু এখনও ফয়সালা হয়নি এবং এরপরে ট্রাইব্যুনালে যাবে, বিচার হবে, তারপরে যে রায় হবে। বিসিবি তাদেরকে বাইরে রাখতেই পারে, কিন্তু সে রাখার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন এবং সেক্ষেত্রে সবার সেটা জানা থাকা দরকার, একটু পরিষ্কার থাকা দরকার। এখন এই যে সাম্প্রতিক কয়েকটা মাস এগুলো নিয়ে ব্যস্ত, এর মাঝখানে বাংলাদেশ ভালো খেলুক। আরও একটা বিষয় বাদ পড়ে গেল, সেটা হচ্ছে প্রধান নির্বাচকের সঙ্গে অধিনায়কের একটা টাসেলি গেল। আমি বলবো যে টি-20 অধিনায়ক লিটন দাস রীতিমতো মানে ক্ষোভ প্রকাশ করলেন, বিদ্রোহের মতো করে বললেন এবং আশঙ্কা ছড়িয়েছিল যে বিশ্বকাপের আগে তিনি না ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। যদিও তিনি সম্প্রতি বলেছেন যে না, বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন্সি করবেন। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্বস্তির খবর। কিন্তু যেভাবে এগিয়েছিল, সেটা হচ্ছে একজন ক্রিকেটারকে অধিনায়ক চেয়েছেন বা কোচও চেয়েছে, এটা প্রধান নির্বাচক শেয়ারও করেছেন এবং তিনি স্বীকারও করেছেন, কিন্তু প্রধান নির্বাচক তাকে রাখেননি। অথচ বিশ্বকাপের বাকি মাত্র 2 মাস। এরকম একটা সময়ে যদি অধিনায়কের এই কথাকে মূল্যায়ন নাই করা হয়, তাহলে মতামত চেয়েই বা লাভ কি? আমরা এখনও জানি ক্রিকেট কিন্তু ক্যাপ্টেন্স গেম। এখানে অনেক বেশি ক্যাপ্টেনকে দায়িত্ব নিতে হয় এবং তাকে মাঠের মধ্যে বসে অনেক সিদ্ধান্ত নিতে হয়, তাকে অনেক বাজি ধরতে হয়। ফলে আপনি যদি অধিনায়ককে লম্বা সময়ের জন্য দায়িত্ব দিলেন কিন্তু তার কথার মূল্যায়ন করলেন না, তাহলে তো আসলে জিনিসটা, ক্রাইসিসটা তো বেড়েই গেল। এখন এই যে কয়েকটা ঘটনা, জাস্ট 2-3 মাসের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা ঘটছে। এখন এরকম ঘটনা যখন ঘটতে থাকবে, যেটা বাংলাদেশ ক্রিকেটে যে এখনই প্রথম ঘটছে তা না, অতীতেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে এখানে মাঠের পারফরমেন্স ছাপিয়ে অন্য আলাপ বড় হয়ে ওঠে।
আলাপের তো আরও একটা বাদ পড়ে গেছে, যেগুলো বলছিলাম তার মধ্যে আবার এই যে বিদ্রোহী ক্লাবগুলো, তারা লিগে অংশ নেবে না এই বিসিবির অধীনে, এবং তারা নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল, তারা শেষ পর্যন্ত দাঁড়ায়নি, সরে দাঁড়িয়েছে, এবং তারা একজোট হয়ে এখন খেলবে না। ফলে সব কিছু মিলে একটা প্রশ্ন বারবারই চলে আসছে, যেটা তো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা তো ঢাকা ক্রিকেট বোর্ড না। এখন ঢাকার এই যে ক্লাবগুলোর যে আন্দোলন, সেই আন্দোলনের কাছে কি সবসময় জিম্মি হয়ে থাকবে? মানে আসলে এর সমাধান কোথায়? এবং সত্যি কথা বলতে গেলে যেটা হয় যে এই যে কর্মকর্তাদের এই যে রেষারেষি দ্বন্দ্ব, এগুলোর বলি অনেক সময় কিন্তু মাঠের ক্রিকেটাররা হয়ে যান। জাতীয় দলের বা নামী ক্রিকেটার সেই পুলটা, যারা বিপিএল খেলে, যারা ন্যাশনাল টিমে খেলে, যারা বিদেশে ট্যুর করে, এর বাইরেও তো অনেক বড় ক্রিকেটার, মানে অনেক ক্রিকেটার আছে যাদের জীবনযাপনের মাধ্যমেই ক্রিকেট। তাদের অবস্থাটা কি হয় যদি কোনো কারণে ক্রিকেট হুমকির মুখে পড়ে? তো সব কিছু মিলে মানে সেই পুরনো কথা যেটা দিয়ে শুরু করেছিলাম, কেন জানি না বাংলাদেশ ক্রিকেটে খেলার চেয়ে ধুলোটাই বেশি। এর যখন শেষ হবে তখনই সম্ভবত ক্রিকেট তার যে জায়গায় যাওয়ার কথা, যেটা সবাই আশা করে যে ক্রিকেট ওই স্থানে যাবে, যে জায়গাটা বাংলাদেশ যেতে পারেনি। আমাদের সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি সব কিন্তু একে একে নাই হয়ে গেছে, হচ্ছে। এরকম জায়গার পরেও বাংলাদেশ কিন্তু সেরকম মানে জায়গায় যেতে পারেনি। বাংলাদেশের কাছে কোনো ট্রফি নেই, মানে গ্লোবাল কোনো ট্রফি নেই। বাংলাদেশ শুধুমাত্র সিরিজে জেতা হারা এর মধ্যেই আটকে আছে। ফলে এই জায়গাটার জন্য খুব বেশি জরুরি কর্মকর্তাদের একটা শিক্ষা নেওয়া।